হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ। আজ আপনাদের সামনে আমি হাজির হলাম আমাদের জাভা ফোরামের পক্ষ থেকে যে জাভার ভিডিও টিউটোরিয়াল চলছে তার থার্ড ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানবো। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় প্রোগ্রামিংয়ের জন্য। তো সি প্রোগ্রামিংয়ে আমরা ভেরিয়েবল নিয়ে সি প্রোগ্রামিং যারা আমরা করেছি তারা ভেরিয়েবল সম্পর্কে এখন হয়তো জানি। তো জাভাতেও ভেরিয়েবলের কাজ রয়েছে এবং ভেরিয়েবল ছাড়া আপনার প্রোগ্রাম কল্পনা করতে পারবেন না। তো ভেরিয়েবল অবশ্যই প্রয়োজন আমাদের জানা। তো আজকে প্রোগ্রাম শুরু করার আগে আমরা চলুন দেখে আসি যে জাভাতে কি কি টাইপের ভেরিয়েবলগুলো আমরা ইউজ করতে পারি। ভেরিয়েবলগুলো আসলে হচ্ছে এক এক ধরনের নাম, যেটার এক একটা টাইপ থাকে বা ডাটা টাইপ থাকে। জাভা যেহেতু ডাটা টাইপ সাপোর্ট করে সেহেতু আমাদের ওই ডাটা টাইপগুলো দিয়ে আমাদের ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হয়। আমরা গত পর্বে দেখেছি ইন্টিজার টাইপের আমরা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম। তো এরকম কিছু ডাটা টাইপ রয়েছে জাভাতে। চলুন দেখি। আমি ওয়ার্ডে একটা ফাইল তৈরি করেছি। দেখুন এখানে লেখা আছে ডাটা টাইপ এবং ডিফল্ট ভ্যালু ফর ফিল্ডস। আসলে আমরা যে ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করি এগুলোকে আসলে ফিল্ড বলা হয়, অর্থাৎ যেখানে মান রাখা যায়। এই ডাটা টাইপগুলোর মাধ্যমে আমরা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করি এবং তার মধ্যে মান অ্যাসাইন করি। এখানে বলা হচ্ছে যে ডিফল্ট ভ্যালু। আসলে এখানে আমরা যখন প্রোগ্রামে কোনো ডাটা টাইপ লিখি তখন সেটা একটা ভ্যালু ডিফল্টভাবে প্রোগ্রাম থেকে নিয়ে নেয়। সেগুলো এখানে লেখা আছে। এখানে লংয়ের জন্য শুধু ও এবং ক্যাপিটাল লেটার এল, যে এলটা দিয়ে সে বুঝতে পারে যে এটা একটা লং নাম্বার। ফ্লোট টাইপ রয়েছে যেটা দশমিকের জন্য ব্যবহার করা হয় এবং ডাবল, এটাকেও দশমিকের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এটা ফ্লোটের চেয়েও বেশি সংখ্যা রাখা যায় ডাবল ব্যবহার করে। আর ক্যারেক্টার টাইপ এটা 4 দিয়ে প্রকাশ করা হয় এবং এখানে আমরা একটি করে লেটার রাখতে পারি। আর স্ট্রিং অলরেডি আমরা হয়তো জানি যে স্ট্রিং এর মধ্যে আমরা নাম্বার, লেটার এবং অনেক হোয়াইট স্পেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যারেক্টারও আমরা রাখতে পারি। আর জাভাতে যারা সি প্রোগ্রামিং এ হয়তো এই ডাটা টাইপটা অনেকেই পরিচিত নন। এটা জাভাতে একটা নতুন ডাটা টাইপ, সেটা হচ্ছে বুলিয়ান টাইপ। এবং এই ডাটা টাইপটার ইনিশিয়াল ভ্যালু বা ডিফল্ট ভ্যালু থাকে ফলস। এই বুলিয়ান ডাটা টাইপ সম্পর্কে আমি কিছু বলি যে বুলিয়ান ডাটা টাইপের দুই ধরনের রূপ রয়েছে। একটা হচ্ছে মানে এই টাইপটাকে আমরা শুধু ট্রু এবং ফলস দ্বারা চিহ্নিত করতে পারি। এখানে আমরা অন্য কোনো ভ্যালু বা অন্য কিছু ইনিশিয়াল অ্যাসাইন করতে পারবো না। শুধু এই বুলিয়ান ডাটা টাইপের মাধ্যমে আমরা কোনো কিছু ট্রু বা ফলস সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি, অর্থাৎ ট্রু এবং ফলস ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না। তো চলুন আমরা প্রোগ্রামে যাই। আমার এই ক্লিপস রান করে আছে। এখন আমরা আমাদের সেই প্যাকেজ ফোল্ডারে ঢুকবো, ক্লাস ওয়ার্ক, এবং এখানে একটা নতুন ক্লাস আমরা ক্রিয়েট করব আজকের জন্য। সেটার নাম দিচ্ছি আমি ভেরিয়েবল। এখন যদি আমি ফিনিশ দেই, দেখুন আমাদের ভেরিয়েবল ক্লাসটা ওপেন হয়ে যাবে। তো ভেরিয়েবল ক্লাসে এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে মেইন মেথডটাকে লেখা, পাবলিক মেইন মেথডটা লেখার পর আমরা যখন মেইন মেথডটাকে স্টার্ট করব তখন আমরা এখানে আমাদের ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করতে পারবো। তো আমি বলে নিই জাভাতে মোটামুটি অনেক রকমের ভেরিয়েবল রয়েছে, যার মধ্যে 3টা ভেরিয়েবলের কথা না বললেই নয়। সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং ক্লাস ভেরিয়েবল। এখন লোকাল ভেরিয়েবল কোনগুলো? আমরা এই মেইন মেথডের ভিতরে যে ভেরিয়েবলগুলোকে ইউজ করি সেগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল। যদি আমি লিখি ইন্ট এ, এখানে যে এ টাইপের একটা ভেরিয়েবল রয়েছে, এই ভেরিয়েবলটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। আর ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এ হয়তো আমরা করেছি যে গ্লোবাল এবং লোকাল। তো ঠিক জাভাতে ওই একই রকম, কিন্তু জাভাতে গ্লোবালগুলোকে বলা হচ্ছে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল। যদি আমরা
ক্লাসের ভিতরে কিন্তু মেথডের বাইরে যদি ক্লাসের ভিতরে কিন্তু মেথডের বাইরে যদি কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করি সেটাকে বলা হবে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো আমরা এখানে ইউজ করতে পারি। তো ইনস্ট্যান্স ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা মডিফায়ারও ইউজ করতে পারি, যেমন আমি দিলাম পাবলিক ডাবল বি। দেখুন আমি কিন্তু এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল ইউজ করে ফেলেছি, এবং এর পরবর্তীতে এই ক্লাসের ভিতরে যতগুলো আমি মেথড ইউজ করব বা ফাংশন ইউজ করব, যেটা আমরা সিতে ফাংশন বলে থাকি, সেটা এখানে জাভাতে মেথড হিসেবে ব্যবহার করা হয়। তো যতগুলো ফাংশন বা মেথড আমরা ব্যবহার করব সেখানে আমরা প্রত্যেকটা ফাংশনে আমরা এই ডাবল বা ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে ইউজ করতে পারবো। আর এই লোকাল ভেরিয়েবলটা শুধুমাত্র এই মেইন মেথডের বা মেইন ফাংশনের ভিতরেই কাজ করবে, এর বাইরে আর ক্লাসে অন্য কোনো জায়গায় কাজ করবে না। তো এখন যদি আমরা এই দুটোকে প্রিন্ট করে দেখতে চাই, হ্যাঁ, আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট তো এখানে আমি কাকে ইনিশিয়ালাইজ করব, কোন ভেরিয়েবলটাকে পাঠাবো, যে ধরেন এ ভেরিয়েবলটাকে পাঠিয়েছি, কিন্তু কিন্তু আমার এখনো কি করা হয়নি, যে এই মান অ্যাসাইন করা হয়নি। এর ভিতরে আমার মান অ্যাসাইন করা লাগবে, তারপর আমাকে এটা কি প্রিন্ট করে দেখতে পারবো আমরা। তাহলে মান অ্যাসাইন করে নিই, এ ইকুয়ালস টু, যেহেতু আমরা ইন্টিজার টাইপের নিয়েছি তাই ইন্টিজার টাইপের একটা নাম্বার দিলাম 10। এখন কিন্তু দেখেন এরর চলে গেছে, কারণ আমরা একটা ভেরিয়েবল ফার্স্টে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি যেটার টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, এবং পরবর্তীতে এই ভেরিয়েবলের মধ্যে আমরা 10 অ্যাসাইন করেছি, যেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডাটা বা সংখ্যা, এবং এটাকে পরবর্তীতে আমরা কি হিসেবে প্রিন্ট করছি, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এ ভেরিয়েবল হিসেবে প্রিন্ট করছি। তো এখন যদি এটা আমরা প্রিন্ট করি, রান করি, তাহলে রান করলে আমরা দেখতে পারবো যেখানে 10 চলে এসেছে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, যেখানে 10 চলে এসেছে, এই 10টা হচ্ছে যে এই ভেরিয়েবলের মানটা, যেটা এর আগের পর্ব বলা হয়েছে। তা এখন যদি আমরা এখানে আমি আরেকটা ডিফারেন্সের কথা বলিনি, এখানে দেখবেন আমরা যে প্রিন্টের পরে এলএন ইউজ করি, এই এলএনটা হচ্ছে নিউ লাইন বোঝায়। আমি এটাকে কপি করে আবার পেস্ট করছি। এখন যদি আমি পেস্ট করি, দেখুন আমি যদি প্রোগ্রামটা রান করাই, তাহলে দুই লাইনে প্রিন্ট হবে। কারণ এখানে এটার কারণ হচ্ছে এখানে লাইন ইউজ করা হয়েছে। যদি আমি এই লাইনটাকে কেটে দিই, তার মানে কি, এটা শুধু প্রিন্ট করবে কিন্তু কোনো নতুন লাইন ক্রিয়েট করবে না। তাহলে আমি যদি এটাকে রান করি, দেখুন 10 দুটো একসাথে চলে এসেছে। কারণ হচ্ছে এখানে প্রিন্ট, এরপরে আমি কোনো লাইন ইউজ করি নাই যাতে সে নতুন লাইনে যেতে পারে, তখন সে কি করলো, যে একসাথেই চলে আসলো। কিন্তু এখানে লাইন দেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে যদি আমি আরেকটা প্রিন্ট করতে যাই, ধরুন এখানে আমি কোটেশন মার্ক দিয়ে কিছু করি, ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং লিখতেছি, ধরুন আমার নামটা লিখলাম। এখন যদি আমি এটাকে রান করাতে যাই, দেখুন 10 একসাথে প্রিন্ট হয়েছে, কিন্তু আমার নামটা কিন্তু নিচে চলে এসেছে। কারণ এখানে কি, এই লাইনটা রয়েছে, এই লাইনটা যদি আমরা কেটেও দিই, তাহলে কিন্তু আমার নামটা নিচে প্রিন্ট হবে। কারণ হচ্ছে, হ্যাঁ, এই যে দেখুন নিচে প্রিন্ট হয়েছে। কারণ হচ্ছে কি, এই লাইনটা ক্রিয়েট হয়েছে কি, এই ভেরিয়েবলটা প্রিন্ট করার পরবর্তীতে আমার একটা লাইন ক্রিয়েট হবে, যে তারপরে এই লাইনটা আমার চলে আসবে। এখন যদি আমি আরেকটা প্রিন্ট নিই এবং বিটাকে অ্যাক্সেস করতে যাই, বিটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, আবার দেখুন যে আমাদের এরর দেখাবে, কারণ আমরা এখনো কি কোনো মান ইনিশিয়ালাইজ করিনি। কিন্তু আমরা ইচ্ছা করলে এটার ভিতরে আমরা বি এর মানটাকে ইনিশিয়ালাইজ করে দিতে পারি। যেহেতু বি একটা ডাবল নাম্বার, অর্থাৎ বি এর মধ্যে আমরা ইন্টিজার টাইপের ডাটা এবং দশমিক টাইপের ডাটাও রাখতে পারি। তো আমরা যদি এখানে লিখি, দেখুন তাহলে কি হয়েছে, যে এখানে আমাদের মানে স্ট্যাটিক রেফারেন্স দেওয়া যাবে না, কারণ এটা একটা নন স্ট্যাটিক ভ্যালু। হ্যাঁ, এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, যে স্ট্যাটিক কথাটা ইউজ হয় কিসের জন্য, যে আমরা যদি এখানে বলে দিতাম যে পাবলিক স্ট্যাটিক
ডাবল, তাহলে কিন্তু দেখুন জিনিসটা কিন্তু আর এরর দেখাচ্ছে না, কারণ স্ট্যাটিকের মাধ্যমে আপনি সব জায়গায় অ্যাক্সেস করার একটা সুবিধা রয়েছে, যে স্ট্যাটিক কথাটির মাধ্যমে আমরা বিভিন্ন সব জায়গায় সরাসরি অ্যাক্সেস করতে পারবো, আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না। আমরা যেমন স্ক্যান করে অবজেক্ট নিয়েছি বা স্ক্যান স্ক্যান স্ক্যানটা যখন আমরা করেছি তখন স্ক্যান নামের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। তো সেরকমভাবে অবজেক্ট সম্বন্ধে যদিও পরে বলা হবে, তো অবজেক্ট আমাদের ক্রিয়েট করা লাগে না যদি আমরা স্ট্যাটিক কথাটা কোনো ভেরিয়েবলের আগে ডিক্লেয়ার করে দিই, তাহলে আমাদের আর নতুন করে অবজেক্ট ক্রিয়েট করা লাগে না। যেহেতু এটা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং এটা মেইন মেথডের বাইরে আছে, সেজন্য এটাকে অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমাদের একটা এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা লাগতো, কিন্তু এখানে আমরা স্ট্যাটিক কথাটি যেহেতু ইউজ করেছি সেহেতু আমাদের এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগছে না। তো এখন যদি আমরা জিনিসটাকে রান করাই, প্রোগ্রামটাকে রান করার ফলে দেখবেন যে এখানে শুভর পরে 15.5। তো আমি এই জিনিসটাকে আরেকটু বেটার করে দিচ্ছি। এখানে যদি আমরা এলএন দিই তাহলে আমাদের নিউ লাইন চলে আসবে, বুঝতে সুবিধা হবে। এখন দেখুন আমি রান করিয়েছি, রান করানোর ফলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন যে ফার্স্টে প্রিন্টে করলো, হ্যাঁ প্রিন্টে হয়েছে 10, তারপরে আবারও প্রিন্টে করলাম, তখনও প্রিন্টে হয়েছে 10। এরপরে নিউ লাইন চলে আসছে, দেখুন নিউ লাইন চলে আসছে। এই নিউ লাইনের পরে আমার কি প্রিন্ট করতে হচ্ছে, যে আমরা নাম প্রিন্ট করবো একটা, সেই নামটাও প্রিন্ট করলাম। তারপরেও কিন্তু একটা নিউ লাইন চলে আসছে, এই নিউ লাইন আমাদের কি প্রিন্ট করবো, বি। এই যেখানে বি প্রিন্ট, নিউ লাইনের পর আমাদের বি প্রিন্ট করা হয়েছে এবং বি এর মানটা এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে যেটা 15.5, সেটা এখানে চলে আসছে। এবং এটা সম্বন্ধে যে বললাম যে আমরা যে মেথডের বাইরে যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন স্ট্যাটিক কথাটা ইউজ করার মাধ্যমে আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই এটাকে অ্যাক্সেস করতে পারি। তো এখন আমরা তো ইন্টিজার এবং ডাবল টাইপের ডাটা টাইপ সম্পর্কে দেখলাম। এখন যদি আমরা এখানে আরও কিছু ডাটা টাইপ নিয়ে আসি, আপনারা কিন্তু মানগুলো একেবারেও ইনিশিয়ালাইজ করে দিতে পারেন। যে যদি আমরা এখানে আরও মান নিয়ে আসি, ধরুন যে স্ট্রিং টাইপে নিয়ে আসি, যদি আপনারা এগুলো দেখেছেন আগে, স্ট্রিং সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন নেম বা অন্য কোনো টাইপের ভেরিয়েবল রাখার জন্য। তো নেম এখানে যদি আমরা স্ট্রিং টাইপটা লিখতে হলে আমাদের ডাবল কোটেশন সবসময় ইউজ করতে হয়। তো আমি লিখছি জাভা, এবং যখনই আমি সেমিকোলন দিব তখন আমার স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এখানে এর বদল যদি আমি এখানে নেম লিখে দিই তাহলে কিন্তু আমার এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। এবং এখানে যদি আমি লাইন ক্রিয়েট করি তাহলে কিন্তু আমার দেখতে আরও সুন্দর হবে। দেখুন আমি যদি এখন প্রিন্ট করি, দেখুন এই যে 10 এর পরে, এই যে এই 10 এর পরে ভেরিয়েবলের পরে আমার জাভা নামটা চলে এসেছে, এই যে জাভা নামটা চলে এসেছে। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল যার নাম হচ্ছে নেম। এই স্ট্রিং টাইপের ভেরিয়েবলটাকে মধ্যে আমরা অ্যাসাইন করেছি জাভা, এবং সেটা আমাদের কনসোলে রান হয়ে জাভা হিসেবে চলে এসেছে। আর ক্যারেক্টার টাইপ রয়েছে যেটা হচ্ছে 4 হিসেবে আমরা লিখতে পারি। 4 যদি আমি একটা ডাব দিই, যে কোনো ডাব এস দিলাম, এবং এটার মধ্যে যদি আপনি কিছু অ্যাসাইন করতে চান তাহলে আপনাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে। যেমন আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখলাম যে, এবং সেমিকোলন দেওয়ার মধ্যে আমার স্টেটমেন্টটা শেষ করলাম। এখন যদি আমি এর বদলে আমি এস দিই তাহলে আমার কিন্তু ক্যারেক্টার টাইপটা প্রিন্ট হবে। দেখুন, হ্যাঁ ক্যারেক্টার টাইপ আমার যে চলে এসেছে, কিন্তু এই ক্যারেক্টার টাইপ দিয়ে বিভিন্ন কাজ রয়েছে। তো ক্যারেক্টার টাইপটা আসলে সিঙ্গেল বিট, অর্থাৎ আমাদের একটা লেটার নিতে পারে। এরপরে রয়েছে যেটা আমাদের নতুন ডাটা টাইপ বা প্রিমিটিভ ডাটা টাইপ, সেটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। তাহলে বুলিয়ান লিখতে হলে বুলিয়ানটা আমরা লিখে ফেলি। হ্যাঁ, বুলিয়ান আমাদের ডাটা টাইপের একটা নাম দিতে হবে। ধরুন যে আমি বুলিয়ান ডাটা টাইপের ভিতরে লিখলাম স্টার্ট। বুলিয়ান ডাটা টাইপে আমি যখন স্টার্ট একটা ভেরিয়েবলের নাম দিলাম যে স্টার্ট, তখন এটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। এবং আপনাদের বলেছি যে এটার ভ্যালু ট্রু অর ফলস, দুটার একটা ব্যবহার করতে হবে। যদি আমি ট্রু দিই তাহলে লিখতে হবে ট্রু। দেখুন আমাদের বুলিয়ান ডাটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যার মান হচ্ছে ট্রু, আর এটা ট্রু বদলে আমরা ফলসও লিখতে পারি, তাহলে ফলস হয়ে যাবে।
এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে যাই তাহলে আমাকে ধরুন এই এস এর জায়গায় আমি স্টার লিখলাম, তাহলে কিন্তু আমার এই বুলিয়ান ডাটা টাইপের ভেরিয়েবলের মানটা চলে আসার কথা। দেখুন এখানে ফলস চলে এসেছে, যে স্টার্ট যেহেতু আমরা দিয়েছি এই স্টার্টের পরিবর্তে আমাদের ফলস চলে এসেছে। এখন যদি এই জিনিসটাকে আমরা ট্রু করে দিই তাহলে কিন্তু এখানে আমাদের ট্রু চলে আসার কথা। দেখুন রান করে যদি দেখি, হ্যাঁ এখানে কিন্তু আমাদের কনসোলে প্রোগ্রামটা রান করার সময় আমাদের ভেরিয়েবলের মান ট্রু চলে এসেছে। তো এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এবং ইনিশিয়ালাইজ করার মাধ্যমে বা মান অ্যাসাইন করার মাধ্যমে আমরা এগুলো প্রিন্ট করতে পারি। এবং ভেরিয়েবলের মানগুলো প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখতে হবে যে আমরা যাতে কখনো ডাবল কোটেশন মার্ক ইউজ না করি, এবং একটা ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবল আলাদা করার জন্য বা স্ট্রিংগুলোকে আলাদা করার জন্য আমাদের প্লাস সাইন ব্যবহার করতে হয়, যেটা আমরা এর আগের পর্বেই দেখে এসেছি। তো এইভাবে আমরা ভেরিয়েবলগুলোকে ভালোভাবে ইউজ করতে পারি। তো আজকে মোটামুটি ইনস্ট্যান্স এবং লোকাল ভেরিয়েবল সম্বন্ধে দেখানো হলো। তো ক্লাস ভেরিয়েবল রয়েছে, ক্লাস ভেরিয়েবলগুলো আসলে ক্লাসের মধ্যে ইউজ করা হয় এবং মেথডের মধ্যে ইউজ করা হয়। তো আমরা সেগুলো সম্বন্ধে পরে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভেরিয়েবল সম্পর্কে আরও কিছু জানার আগ্রহ থাকলে বা আরও বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন, অথবা নেটে সার্চ দেওয়ার মাধ্যমে আপনারা খুব সহজেই ভেরিয়েবল সম্পর্কে জানতে পারেন। তো ভেরিয়েবলগুলো আসলেই খুব প্রয়োজনীয় প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। আর ভেরিয়েবলের কোনটার মান কতটুকু যাবে সেটা সম্পর্কে আপনারা জেনে নেবেন আশা করি। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।